মেজরলি আমাকে হারতে হয়েছে। তো তাহলে ভবানীপুরে কিন্তু 2021-এ ভারতীয় জনতা পার্টির প্রার্থী সেই কিন্তু জিতে যেত। মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা শুনছে না, নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে হয়তো তার চেয়ারটাই চাইছে বলে মমতা বন্দ্যোপাধ্যায়ের মনে হচ্ছে যে এরা আমার চেয়ার থেকে ফেলতে চাইছে। এক দেশ থেকে অন্য দেশে ড্যাং ড্যাং করে পায়জামা বা লুঙ্গি পরে চলে যাওয়া যায় না, তাকে গ্রেপ্তার হতে হয়। এরা অর্থ, টাকা আর ক্ষমতার জন্য যে কোনো কারুর ক্ষতি করতে পারে, এবং পৃথিবীর জন্য নিরাপদ নয় এরা, শুধু ভারতবর্ষ পশ্চিমবঙ্গ কেন। সিএম নিউজ মিডিয়ায় আপনাকে স্বাগত। প্রথমে যেটা বলবো, নৈহাটির ভোটার তালিকায় দেখা যাচ্ছে পাকিস্তান নাগরিকের বাস, তারা প্রায় 4 দশক ধরে সেখানে রয়েছে। দেখুন, এটা বিস্ময়কর কোনো কিছু নয়। যে রাজ্যে শাসন ক্ষমতায় তৃণমূল রয়েছে, সেই ক্ষেত্রে অবৈধ যে কোনো রকম বিদেশিকে আপনি পেয়ে যাবেন, কারণ তারা অবৈধভাবে এই রাজ্যের মাটিতে ঢুকে পড়লেই, যা সারা পৃথিবীতে নিষিদ্ধ, কোথাও হতে পারে না, তৃণমূল সঙ্গে সঙ্গেই তাকে নিজের ভোটার বানায়, এবং ভোটার হতে গেলে তাকে একটা ভোটার কার্ড বানাতে হবে। এবং এই ক্ষেত্রে অনেকেই মাঝে মাঝে গোলমাল পাকিয়ে দেওয়ার চেষ্টা করেন যে কেন্দ্রীয় সরকারের ভোটার কার্ড, আধার কার্ড, কিন্তু তারা এটা বলেন না যে এই ভোটার এবং আধার কার্ড পেতে গেলে যিনি লোকাল জনপ্রতিনিধিরা রয়েছে তাদের সার্টিফিকেশন লাগে, অর্থাৎ তাদের অনুমতি পত্র লাগে। এবং কেন্দ্র সরকারি এই দপ্তরগুলো বাধ্যই হয়, জনপ্রতিনিধি তিনি তো বিদেশি হতে পারেন না, তাই তার কথাকে, তার লেখাকে বিশ্বাসযোগ্যতার সঙ্গে দেখে এটা দেওয়া হয়। এবার পশ্চিমবঙ্গের জন্য কি সারা ভারতবর্ষের নিয়ম পাল্টে যাবে তা কি জানি না, নাকি পশ্চিমবঙ্গকেই পাল্টাতে হবে অন্যরকম ভাবে। এই অত্যন্ত ভয়াবহ বিষয় যে পাকিস্তান প্রত্যেক মুহূর্তে ভারতবর্ষের মৃত্যু কামনা করে, ভারতবাসীর ক্ষতি কামনা করে। সেই পাকিস্তানের যে পরিবার এখানে ধরা পড়েছে, যে পাকিস্তানিদের পরিবার, তারা কে বলেছে যে পাকিস্তানের এজেন্ট নাও হতে পারে? কারণ পাকিস্তান টেলিভিশনে যখন পেহেলগাঁওতে শাঁখা সিঁদুর চিহ্নিত করে হিন্দু পরিবারগুলোকে হত্যা করা হচ্ছিল, ঠিক সেই সময় যখন ভারতবর্ষর সেনাবাহিনীরা, ভূমিকা সিং, সোফিয়া কুরেশিরা, তারা নরেন্দ্র মোদীজির যে দিক নির্দেশ সেটাকে মেনে পাকিস্তানের উগ্রবাদী ঘাঁটিগুলোকে ভাঙছিল, যেগুলো পাকিস্তানি সরকার পরিপোষিত, তখন পাকিস্তান টেলিভিশনের একটি ইন্টারভিউতে একজন পাকিস্তানের বুদ্ধিজীবী তিনি বলেই দেন যে আমাদের জন্য কথা বলবার লোক হিসেবে পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় আছে, কেন্দ্রে কংগ্রেস রয়েছে। এবং শুধু তাই নয়, তারপর আমরা দেখতে পাই যে পাকিস্তানের জন্ম যাদের সাহায্যে হয়েছিল, শুধু তাই নয়, পাকিস্তানের জন্ম যে রাজনৈতিক দলটির সাহায্যে হয়েছিল তার নাম কমিউনিস্ট পার্টি, জ্যোতিবাবুদের পার্টি। মুসলিম লীগের দাবিকে তারাই সিলমোহর দিয়েছিলেন কংগ্রেসের বিরুদ্ধাচারণ করে, আজকে কংগ্রেসের হাত ধরেছে। তো যাই হোক, তার ফলে কিন্তু পাকিস্তান জন্মেছিল, এবং যারা তারপর চেয়েছিল এই অবিভক্ত, এই আজকের এই যে পশ্চিমবঙ্গ বা অবিভক্ত বাংলাকে, সেটাকেও পূর্ব বাংলা, পূর্ব পাকিস্তান বানাতে, যেটা পরে পূর্ববঙ্গ এবং তারপর বাংলাদেশ। যদি আপনারা দেখেন যে কমিউনিস্ট পার্টি, তারাও কিন্তু যখন পাকিস্তান যে ভারতবর্ষের ক্ষতি করছে এটাকে জানবার পরেও তাদের সাংসদরা সংসদে দাঁড়িয়ে বলছে, মন্ত্রীরা বলছে যে আমরা কি কিভাবে ভারতীয়দের মেরেছি, কতজন ভারতীয়দের মেরেছি, এ কথা বলবার পরেও পশ্চিমবঙ্গের ওই পাকিস্তানকে জন্ম দেওয়া বাবা সিপিআইএম, মানে এখন রূপ পরিবর্তন, বাবার গোপ হয়েছে আর কি, সিপিআই থেকে এম হয়েছে, তো তারা মিছিল করে বলে যে পাকিস্তানের ওপর আক্রমণ ঠিক নয়, যুদ্ধ নয়, শান্তি চাই। আমার মাকে, আমার বোনকে, আমার দিদিকে যারা বিধবা করলো, আমার দাদাকে, আমার বাবাকে, আমার ভাইকে যারা
শাঁখা সিঁদুরের জন্য পেহেলগাঁওতে বেছে বেছে মারল, তাদের বদলা যখন নিতে যাওয়া হচ্ছে, তার দেশেরই লোকেরা, এই বামপন্থীরা, তারা মিছিল করে বলছে যুদ্ধ নয় শান্তি চাই। আমার এই কমিউনিস্ট পার্টির আমাদের রাজ্যের যারা নেতা সেজে রয়েছেন তাদের উদ্দেশ্যে বলবার যে আপনার পরিবারকে আপনার চোখের সামনে যদি কেউ খতম করে দিত, খুন করে দিত, কলমা পড়তে না পারার জন্য, অর্থাৎ মুসলমান ধর্মে যেটা খুব তাদের স্বীকারোক্তি বা সম্মানসূচক একটা কথা, যা অন্য ধর্মের মানুষেরা বলবে না, যেমন আমাদের ধর্মেরটা তারা বলবেন না অবভিয়াস নিয়মে। তো যখন এই ঘটনা ঘটছে তখন তারা মিছিল বার করছেন পাকিস্তানিদের পক্ষে, যারা ভারতের ক্ষতি চায়। তো এজেন্টরা তো এখানেই বসে রয়েছে। আমার যেটা মনে হয় যে পাকিস্তান নিয়ে কোনো কথা জিজ্ঞেস করলে আপনারা আলিমুদ্দিনে চলে যান, যারা পাকিস্তানের জনক, তাদের বক্তব্য নিন, বা পাকিস্তানিদের যারা ঢুকে পড়ছে, যাদের ভোটার বানিয়ে দেশের ক্ষতি এবং ভুয়ো ভোটার বানিয়ে যারা জেনুইন এই দেশের হিন্দু বা মুসলমান ভোটার, তাদের প্রতারিত করছে তৃণমূল, তারা উত্তর দিতে পারবে আরো ভালো করে। এই ঘটনা জানিয়ে দেয় যে একটা নয় বা একজন নয়, রোহিঙ্গা, বাংলাদেশি, পাকিস্তানি বিভিন্ন ধরনের লোকজন ভরে যাচ্ছে, এবং যা একটি দেশের আভ্যন্তরীণ নিরাপত্তার পক্ষে ভয়ঙ্কর বিপজ্জনক। এরা অর্থ, টাকা আর ক্ষমতার জন্য যে কোনো কারুর ক্ষতি করতে পারে, এবং পৃথিবীর জন্য নিরাপদ নয় এরা, শুধু ভারতবর্ষ, পশ্চিমবঙ্গ কেন। আমরা তো এমনটাও দেখছি যে এসআইআর ঘোষণা হওয়ার পর থেকেই এই অনুপ্রবেশকারী সংখ্যা যেন দিন দিন বেড়েই চলেছে। না, এটা কিছু না, এটা দেখবেন যে গ্যামাক্সিন পড়লে বা ব্লিচিং পাউডার পড়লে যেমন কিলবিল করে ড্রেন থেকে আরশোলা, ছুঁচো, ইঁদুরে বেরিয়ে আসে, এটা তেমনই বেরোচ্ছে আর কি, আর তো কিছু নয়। দেখুন এমনটা তো হতে পারে না। না দেখুন, পৃথিবীতে 50টার উপরে ইসলামিক দেশ রয়েছে। আচ্ছা, পাকিস্তানিরা কি পরিষ্কার ড্যাং ড্যাং করে লা ইলাহা ইল্লাল্লাহ, তারপর ওরা কি যেন একটা বলে, আমি জানি না, ওই ধর্মের মানুষ নয়, তো তারা কি ইরানে ঢুকে যেতে পারেন হাঁটতে হাঁটতে? বা তারা কি আফগানিস্তান চলে যেতে পারেন? বা এই বাংলাদেশি যারা রয়েছেন বা যেখানেই ইসলামিক জনগোষ্ঠী রয়েছে, তারা কি পবিত্র নবী মোহাম্মদের জায়গা আরব দেশের মাটিতে কোথাও চলে যেতে পারেন? আজ্ঞে না, পারেন না। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যেন তাদের আশ্বস্ত করেছেন যে আমি তোমাদের কোরআন দিয়ে বা ইসলাম দিয়ে জুড়ে দেবো, এবং তোমরা অবৈধ হয়ে ঢুকে বৈধদের সঙ্গে থাকবে, বৈধ মুসলমানদের সঙ্গে, কারণ তোমরা পবিত্র কোরআন দিয়ে জোড়া, যা সারা পৃথিবীতে অপরাধ, একটা সেই অপরাধ করে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় তার প্রশাসনকে দিয়ে। এ ভয়ঙ্কর। দেখুন এসআইআর হয়ে গেলে এই কিলবিল করা এই আরশোলারা বেরিয়ে আসবে, যারা এই দেশের পক্ষে বিপজ্জনক, এবং যারা এই দেশে ঢুকে পড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের করিয়ে দেওয়া। দেখুন বর্ডার অঞ্চল জুড়ে সারা ভারতবর্ষে জনসংখ্যার পার্সেন্টেজ বেড়েছে হচ্ছে 8%, আর আমাদের বর্ডার লাগোয়া পশ্চিমবঙ্গের জেলাগুলোতে জনসংখ্যা বেড়ে গেছে 16%। কি করে হয়? সন্তান উৎপাদনে হঠাৎ করে কোন একটা রাজ্য এত বেশি ফার্টাইল হয়ে গেল? আজ্ঞে না, যা সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা বা হার তা একই রয়েছে। বিদেশি লোকজনেরা ঢুকে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য জনসংখ্যা বাড়িয়েছে। রাজারহাটের মতো জায়গাতে প্রায় 70,000-এর উপরে ভোটার বেড়েছে। এরা কারা? দেখুন প্রত্যেকটা নির্বাচন আসবার আগে খুব স্বাভাবিক নিয়মে ভোটার তালিকায় সংশোধন এমনি হয়। যারা মারা গেছেন তাদের নাম বাদ যায়, বা যারা চাকরি ক্ষেত্রে অন্য জায়গায় চলে গেছেন বা ভাড়া উঠে গেছেন, বা কোনো নারী যারা বিবাহের পর বাপের বাড়ি ছেড়ে শ্বশুর বাড়ি চলে যান, তাদের দুটো কার্ডের মধ্যে একটা বাপের বাড়ির যে কার্ডটি, সেটাকে নষ্ট করতে হয়, কারণ একটা মানুষের একটাই ভোট। এই সমস্ত কার্ডগুলোকে কবজা করে যারা মারা গেছেন, যারা চলে গেছেন, সেগুলোকে জড়ো করে ভোট দেয় তৃণমূল। তারা নিজেরাই প্রমাণ করলো। এসআইআর এ নিবিড় সংশোধন এবং সংযোজন হচ্ছে, শুধু বাদ যাচ্ছে না। 18-র পর থেকে যাদেরই বয়স 18 টাচ করেছে, যাদের নাম ওঠেনি তাদের নাম উঠে আসছে, এবং যারা মারা গেছেন, যে 18 হয়েছে, যিনি বেঁচে আছেন তিনিও ভোট দেবেন, সরকারকে গরম করবে। আর যিনি মরে ভূত হয়ে গেছেন, আমাদের বাড়ির যারা সিনিয়ররা রয়েছেন, জেঠু কাকু দাদুদা, যারা পরলোকগত হয়েছেন, তারাও ভোট দেবেন তৃণমূল সেজে। এটা তো হতে পারে না, সারা সভ্য দেশে পৃথিবীতে কোথাও হয় না। সেই ভুয়ো ভোটটাকে কেটে আমার রাজ্যের হিন্দু মুসলমানরা, যারা ভারতীয়, যারা অন্য ধর্মাবলম্বী মানুষও রয়েছেন,
তারা যাতে নিজেদের একটি ভোট দিতে পারেন, এটাই পরিকল্পনা হচ্ছে নির্বাচন কমিশনের। কোন রাজনৈতিক দল, বিজেপি, কংগ্রেস, সিপিএম, তৃণমূল কি বললো তাদের কিছু যায় আসে না, কারণ তারা দেশের নিয়ম অনুযায়ী করছেন। আর তৃণমূল এটাকে আটকাতে চেয়ে রক্তগঙ্গা বইয়ে দেবে এই কথাগুলো দিয়ে প্রমাণ দিয়ে দিচ্ছেন তারা ওই ভুয়ো ভোটগুলির জন্যই জিততেন। কারণ এই লুট মার হুঙ্কার, দেখুন পৃথিবীর কোন সুস্থ মানুষ, তিনি যে ধর্মেরই যে পেশারই হোক না কেন, তিনি এই অন্যায়কে তো পছন্দ করবেন না, বা অন্যায় পছন্দ করা মানুষের সংখ্যা বড়ই কম পৃথিবীতে। তাই তো পৃথিবী চলছে, আলো আছে বলেই আমরা বেঁচে রয়েছি। তো যাই হোক না কেন, তারা ভীত এবং সন্ত্রস্ত, ফলত এই মৃত ভোট এবং বহিরাগত ভোট, বহিরাগত ইন দ্যাট সেন্স যারা অবৈধ ভোটার, সারা পৃথিবীতে আবার বলছে যে ধর্মেরই মানুষ হোক না কেন, এক দেশ থেকে অন্য দেশে ড্যাং ড্যাং করে পায়জামা বা লুঙ্গি পরে চলে যাওয়া যায় না, তাকে গ্রেপ্তার হতে হয়, সীমান্তে তারা ধরা পড়েন, এটা তো নিয়ম। তো এই পরিবেশে তারা ভীত সন্ত্রস্ত হয়ে রয়েছেন, তাই তারা এই ধরনের বার্তা দিচ্ছেন এবং তারা প্রমাণ করে দিচ্ছেন তারা সুস্থ গণতন্ত্রের পক্ষে যে মানুষ তাদের বিরুদ্ধে, তারা সুস্থ গণতান্ত্রিক প্রক্রিয়ার বিরুদ্ধে, তারা সুস্থ মানুষের ভোটের বিরুদ্ধে। কারণ যে মানুষ সুস্থ, তিনি হিন্দু হোক আর মুসলমান, যিনি দেশকে এই মাটিকে ভালোবাসেন, তিনি কখনো কোনো ক্রিমিনাল মাইন্ডেড, ক্রিমিনাল মানসিকতা কোনো ব্যক্তি বা কোনো সংগঠনকে ভোটই দেবেন না। দাদা, আপনি যেমনটা বললেন, শাসক দল দেখা গেছে প্রথম থেকেই এসআইআর এর ঘোর বিরোধিতা করে গেছেন, অথচ মুখ্যমন্ত্রী আগে অভিযোগ করছেন যে ভবানীপুরে বহিরাগত ভোটার ঢোকানো হচ্ছে। দেখুন, প্রথম কথা হচ্ছে যে বহিরাগত ভোটার বলতে কি বলা হচ্ছে আমি জানি না। দ্বিতীয় হচ্ছে যে 2000 ভবানীপুরকে আমি অনেক ভালো করে চিনি জানি, কারণ আমার স্ট্রাগল লাইফের অনেকটা সময় ভবানীপুর এবং আশপাশের অঞ্চলে কেটেছে। এবং 2021-এ ভারতীয় জনতা পার্টি যখন আমায় মমতা বন্দ্যোপাধ্যায়ের গড় বা ঘর ভবানীপুর থেকে ক্যান্ডিডেট করে, তো তখন সেখানে বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ, বিভিন্ন ভাষাভাষী মানুষ, তাদের সঙ্গে আমি মিট করি এবং কথা বলি। এবং আপনারা জানেন যে একটা বিরাট ভোট তারা ভারতীয় জনতা পার্টির প্রার্থী হিসেবে তারা আমাকে দিয়েছিলেন। জানিয়ে রেখে দিই যে ভবানীপুরে 8টা ওয়ার্ড আছে, সেই 8টা ওয়ার্ডের মধ্যে 4-5টি ওয়ার্ডে ভারতীয় জনতা পার্টি জিতেছিল, 3টি ওয়ার্ডের মধ্যে একটি ওয়ার্ডে প্রায় সমসংখ্যক ভোট পেয়েছিলেন। মেজরলি আমাকে হারতে হয়েছে মিনি পাকিস্তান বলে যে ওয়ার্ডটি আছে, ববি হাকিমের কথায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়, খিদিরপুর, যেখানে ক্রমাগতই তারা মনে করেন যে তারা যেন পশ্চিমবঙ্গে বা ভারতবর্ষে নিয়ম কানুন তারা মেনে চলতে চান না তাদের অধিকাংশ। সেখানে গিয়ে আমাকে এমন আক্রমণ করা হয়েছিল শারীরিকভাবে, ইলেকশনের সময় মারা যাচ্ছিল। ববি হাকিম সাধে তো এই জায়গার নাম মিনি পাকিস্তান বলেনি, ভেবেই বলেছেন, যেখানে বিল্ডিং, অবৈধ বিল্ডিং ভেঙে পড়ে যায়, যেখানে কাউন্সিলর 3 কোটি টাকার গাড়ি চাপেন, মমতা বন্দ্যোপাধ্যায় যা জেনে একটিও কোনো কথা বলেন না মুখ্যমন্ত্রী হিসেবে বা ভবানীপুরের মানুষ হিসেবে, অর্থাৎ অন্যায়কে প্রশ্রয় দেন। এবং সেখানেই তো হয়তো খোঁজ নিলেই আরো বেশি পাকিস্তানি পাওয়া যাবে। আমি জানি না মমতা বন্দ্যোপাধ্যায় কোন একটি ভয়েতে তাদের বহিরাগত বললেন কিনা। আর দ্বিতীয় জায়গা হচ্ছে ভবানীপুর এমন একটি বিধানসভা বা জায়গা, সেখানে কিন্তু মানে 10 ফুট অন্তর অন্তর তৃণমূলের একজন করে তাবড় নেতা থাকে, আর 1 ইঞ্চি অন্তর অন্তর তৃণমূলের নাম করা ক্রিমিনাল ওখানে পরিপুষ্ট হয়ে স্বাস্থ্যবান হয়ে ওঠে, ক্রাইম করার জন্য, খাবার দাবার খেয়ে নয়। তো যাই হোক, তো আমার মনে হয় যে এরা কি মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা শুনছে না, নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে হয়তো তার চেয়ারটাই চাইছে বলে মমতা বন্দ্যোপাধ্যায়ের মনে হচ্ছে যে এরা আমার চেয়ার থেকে ফেলতে চাইছে। কারণ দেখুন, ভারতীয় জনতা পার্টি বা কোনো ব্যক্তি, নিরপেক্ষ ব্যক্তিরও সম্ভব নয় এলাকায় কাউকে বসিয়ে দেওয়া। আপনি রাস্তায় ফুচকা পেয়ারা বিক্রি করতে এলে সেখানে তৃণমূল তোলাবাজি করে পয়সা ছাড়া আপনাকে বসতেই দেবে না। তো একটা মানুষ এসে বসবাস করবে কি করে তৃণমূলের ইচ্ছা ছাড়া? আর ভবানীপুরে তো কোনো জায়গায় কোনো খালি জমিই নেই, কোনো জায়গায় কোনো খালি জমিই নেই, সব জায়গায় বহুতল হয়েছে, নয় পুরনো বাড়ি। ওখানে বাঙালি মানুষ বেশি, অনেকের ভুল ধারণা ভবানীপুরে অবাঙালি মানুষেরা বেশি থাকেন, একদম না, সর্বৈব মিথ্যে কথা। বনেদি বাঙালিরা বেশি, তারা হয়তো মমতা বন্দ্যোপাধ্যায়কে ঠিক 2021-এর সময় আমায় বিপুল পরিমাণে ভোট দিয়ে যে বার্তা দিয়েছিলেন, যদি না এই মিনি পাকিস্তান
তারা যদি না মমতা বন্দ্যোপাধ্যায় যে যে অন্যায়গুলো করে সেগুলোর সমর্থনকারী না হতেন, তো তাহলে ভবানীপুরে কিন্তু 2021-এ ভারতীয় জনতা পার্টির প্রার্থী সেই কিন্তু জিতে যেত। আজ মমতা বন্দ্যোপাধ্যায় সম্ভবত সিঁদুরে মেঘ দেখছেন, কারণ তিনি পশ্চিমবঙ্গে যে ক্ষতি করেছেন তা তো শুধু বাংলাভাষী মানুষের নয়, বাংলা ছাড়া ওখানে প্রচুর শিখ মানুষ থাকেন, জৈন মানুষ থাকেন, মারওয়ারি মানুষ থাকেন, আহ বিভিন্ন ধর্মের বিভিন্ন ভাষা পেশার মানুষেরা থাকেন। তারা অবধি আহ মানে সাংঘাতিক রকম ভাবে বীতশ্রদ্ধ হয়ে রয়েছেন তার উপরে। সেই জন্যই হয়তো ভবানীপুরে যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে দেবেন, ভবানীপুরের মানুষ, হয়তো তার প্রতিবেশী এদের মধ্যে অনেকেই আছেন যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে ছোটবেলা থেকে হয়তো দেখেছেন, তাদের ভোটেই তিনি হেরে যাবেন। কারণ এই বার্তা তো তিনি দিয়েছিলেন এর আগে, সম্ভবত কর্পোরেশন ইলেকশন বা পঞ্চায়েত কর্পোরেশন ইলেকশনই হবে, যে আমার ওয়ার্ড থেকে তো একটি ভোটও কেউ দেয়নি। স্বয়ং মুখ্যমন্ত্রী যে ওয়ার্ডে থাকেন তার প্রতিবেশীরা যে যাকে ভোট দেন না, আর প্রতিবেশী তো আমাকে আপনাকে বেশি চিনবে। হয়তো প্রতিবেশীর সংখ্যা বাড়ছে, যিনি কার্নিভালের 26টা মৃত্যু জেনে তারপরেও নাচেন, উত্তরবঙ্গের মানুষ চলে গেল, জানবার পরেও যিনি নাচতে পারেন, যিনি দুর্গাপুজোয় তৃণমূলের অপদার্থতায় জমা জলে বিদ্যুৎপৃষ্ট হয়ে 11 জন মারা যাওয়ার পরেই দুঃখ প্রকাশ না করে ডান্ডিয়া নাচেন, তাদের কোন সুস্থ মানুষ তাকে বা তাদের ভালো চোখে দেখবে একটু বলতে পারেন? আর কি বলবো। দাদা, দেখা গেছে দুর্গাপুরে নির্যাতিতার সঙ্গে দেখা করতে গিয়ে রাজ্যপাল বলছেন যে বাংলার মানুষ রাষ্ট্রপতি শাসন চাইছে। তাহলে কি এবার সত্যি রাষ্ট্রপতি শাসন আসতে চলেছে? দেখুন, রাষ্ট্রপতি শাসন আসবে কি আসবে না সেটা তো ভারতীয় জনতা পার্টি ঠিক করে দেবার কেউ নয়। পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ, যে মা বোনেদের শুনতে হয় যে রাত্রিবেলা বেরোবেন না, এই ভয়ঙ্কর সত্যি কথা, অর্থাৎ আমি অপদার্থ, আমার ডিপার্টমেন্ট অপদার্থ, এটা বলবার পর কেউ এই করে জিভ কেটে যদি কথা ফেরত নেওয়ার জন্য বলেন যে আমার কথার ভুল ব্যাখ্যা হয়েছে, তাহলে জেনে নিতে হবে যে পশ্চিমবঙ্গের সমস্ত মানুষ যারা এটা দেখেছেন এবং শুনেছেন ভিডিওতে, টিভিতে, তাদের প্রত্যেকের কান এবং চোখ একসঙ্গে খারাপ হয়েছে, ধর্ম দল মত নির্বিশেষে। তো তাই সেই ক্ষেত্রে তিনি তার অপদার্থতাকে ঢাকবার জন্য বিভিন্ন কথা বলছেন। পুলিশ যেখানে ক্রিমিনালদের আড়াল করবার জন্য ব্যবহৃত হয়, পুলিশ যেখানে মানুষ সত্যি কথা বলছে, নিরপেক্ষ মানুষ, সোশ্যাল মিডিয়ায় হোক চায়ের দোকানে হোক, তারা যখনই সত্যি কথা বলেন তাদের গাঁজা কেস, শ্লীলতাহানির কেস, ডাকাতির কেস, অ্যাটেম্প টু মার্ডার কেসে গ্রেপ্তার করা হয়, ইভেন আপনাদের মতো সাংবাদিকদেরও, যখন কোনো সত্যি খবর পরিবেশন করেন। এটা কিসের ইঙ্গিত দেয়? চাকরি নেই, বাকরি নেই, তোলাবাজির জন্য একের পর এক শিল্প চলে যাচ্ছে, ফলত মানুষ খেতে পাচ্ছেন না এবং মানুষ পরিযায়ী শ্রমিকে পরিগণিত হচ্ছেন। এটা কিসের বার্তা দেয়? শাসনের বার্তা দেয় না দুঃশাসনের বার্তা দেয়? যেখানেই দুঃশাসন এবং যেখানে আইনের শাসন নেই, যেখানে শাসক দল সম্মানীয় হাইকোর্টের বিচারপতিদের গালমন্দ করেন, হাইকোর্ট তুলে দেওয়ার কথা বলেন এবং প্রকাশ্যে হাইকোর্টের বিচারপতিদের নামে খারাপ খারাপ পোস্টার মারেন, তাদের পরিবারদের জড়িয়ে দেন, কারণ তারা তাদের হাতে চোরেদের শাস্তি হচ্ছে বলে দেশের আইন মেনে। আপনার মনে হয় যে এখানে আইনের শাসন রয়েছে? যদি না থাকে তো ফলত রাষ্ট্রপতি শাসনই আমার দেশের নিয়ম। এবার কি কি কারণে এগুলো হয় এটা আমার পক্ষে বলা কঠিন, তবে মানুষ চাইছেন, কারণ শাসনহীনতার মধ্যে আমরা রয়েছি। পুলিশ মানুষ বলতে যারা তৃণমূল করেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়, তাদেরকেই রক্ষা করেন, আর যারা সত্যি কথা বলেন বা এই রাজ্য সরকারের অপদার্থতা বা ভুলকে প্রত্যেক মুহূর্তে দেখতে পান, তাদের জীবন জীবিকা স্তব্ধ করে দেওয়া হচ্ছে। তো ফলত সম্মানীয় রাজ্যপাল আমাদের থেকে অনেক বেশি বলতে পারবেন, কারণ তিনি সাংবিধানিক প্রধান এই রাজ্যের। রাজ্য চলে, প্রশাসন চলে সংবিধানের প্রত্যেকটা কথা মেনে। তো তাই সেক্ষেত্রে কতটা অক্ষুণ্ণ রয়েছে এবং কতটা ধ্বংস হয়ে গেছে আমাদের প্রত্যেকটা মানুষের মনে হয়, দল মত ধর্ম পেশা নির্বিশেষে। রাজ্যপাল, মহামহিম রাজ্যপাল হয়তো তার থেকে বেশি কোনো কিছু আরো কারণ খুঁজে পেয়েছেন বা তার কাছে বার্তাগুলো গিয়ে পৌঁছচ্ছে, তাই তিনি কথাগুলো বলছেন। জানি না কি হবে। বাকিটা মানুষ তো বিভিন্ন রকম ভাবেই চাইছেন নিষ্কৃতি পেতে তৃণমূলের এই সরকারের কাছ থেকে।
বাকিটা মহামহিম রাজ্যপাল বলতে পারবেন। একই সাথে দেখা যাচ্ছে নির্যাতিতার বাবা বলেছেন যে তিনি সিবিআই তদন্ত চান, তার মানে রাজ্য পুলিশের ওপরে একদমই ভরসা নেই। এছাড়াও তিনি বলেছেন যে তিনি তার পরিবারকে নিয়ে উড়িষ্যা চলে যাবেন এবং বাংলায় কখনোই ফিরে আসবেন না। তাহলে দেখুন, সিবিআই তদন্তকে শুধুমাত্র পশ্চিমবঙ্গের যারা তৃণমূলের বাইরের নাগরিক, যারা তৃণমূলের চুরি জোচ্চুরি অন্যায় হুঙ্কার হুমকি এগুলোকে পছন্দ করেন না, তারাই এই কথাগুলো বলেন। পশ্চিমবঙ্গের পুলিশ অত্যন্ত যোগ্য, কিন্তু যোগ্য পুলিশের পুলিশ মন্ত্রী যদি তাদের পায়ে বেড়ি পরিয়ে রাখেন যে আইনি রক্ষা নয়, চোর জোচ্চোর ডাকাতি লুটেরা লুম্পেন তৃণমূলকেই রক্ষা করা আপনার একমাত্র কাজ, আর যারা তৃণমূলকে ডিস্টার্ব করছে তাদের ভুয়ো মামলা দিয়ে গ্রেপ্তার করা হেনস্থা করাই আপনাদের কাজ, তো তখন তো সেই পুলিশে যোগ্যতা থাকা সত্ত্বেও তিনি অযোগ্য। শুধু তাই নয়, আমরা কয়েক মাস আগেই দেখেছি যে সম্মানীয় মুখ্যমন্ত্রী নবান্ন থেকে বসে তার নিজের ডিপার্টমেন্ট পুলিশের অধস্তন কর্মচারী যাদের আমাদের মাঠে ঘাটে দেখা হয়, তারা যে অপদার্থ সেই বিষয়ে প্রেস মিট করেছিলেন। আমি নয়, যার ডিপার্টমেন্ট তিনি প্রেস মিট করছেন, অ্যাকচুয়ালি তিনি নিজেকে অপদার্থ বলছেন। তো এই ক্ষেত্রে বহু মানুষই যারা তৃণমূলের হাতেই তো বেশি খুন হয়, টাকা পয়সার ক্ষমতা জায়গা দখল রক্ত এইসব ভাগাভাগি নিয়ে বহু তৃণমূল নিহত যে কর্মীরা রয়েছেন নেতারা রয়েছেন, তাদের পরিবার থেকে তো এই পুলিশের উপর আমাদের আস্থা নেই, সিবিআই তদন্ত চাই, কোর্টের কাছে এই আবেদন তো তারা বহুবার করেছেন, মিডিয়ার সামনে আপনাদের বলেছেন। তে আসলে কিসের ইঙ্গিত? অপশাসনের ইঙ্গিত, ব্যর্থতার ইঙ্গিত, এ তো আর কোনো কিছু নয়। যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীত্বে রয়েছেন, তৃণমূল দল শাসন ক্ষমতায় রয়েছে, ততদিন রোজ রোজ আমরা এই ঘটনা দেখব, বলবো, আপনাদেরও সেই বিষয়ে রেকর্ড করতে হবে বক্তব্য আর কি। দার্জিলিং এ দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন শিলিগুড়িতে একটা কনভেনশন সেন্টার এবং মহাকাল মন্দির তৈরি করবেন, মানে হিন্দুদেরও কি এক ধরনের ভোট কেনার চেষ্টা করছেন তিনি? দেখুন, তার একটা ধারণা হয়েছে যে আমি 30% উপরে যে মুসলমান জনসংখ্যা রয়েছে, বিজেপি এলেই তোমাদের তাড়িয়ে দেবে, এই মিথ্যে কথাটা তিনি গুলিয়ে খাইয়ে দিতে পেরেছেন। এবং এই ক্ষেত্রে তাকে হেল্প করেছে একটা বড় অংশের ইমাম সাহেব, যাদের তিনি বিভিন্ন রকম উপঢৌকনের মাধ্যমে কিনে নিয়েছেন। ফলত চাকরি, চাল ডাল, আবাস চুরি যাওয়া হিন্দুদের মতো এই মুসলমান সম্প্রদায়ও যারা তৃণমূলকে ভোট দিতে চাইছে না, এই ইমাম সাহেবরা যারা শুধুমাত্র মুসলমান সমাজের ধর্মগুরু নয়, রাজনৈতিক গুরুও বটে, কারণ তাদের কথা শুনে না চললে মুসলমান পরিবারে একটা বাচ্চার জন্ম মুসলমানই তার করণ, এবং দফন বা কবর দেওয়ার সময় তাদের যে ধর্মীয় আচার আচরণ এই ইমাম সাহেবের অঙ্গুলি হেলন ছাড়া হয় না। তাই এই ইমাম সাহেবদের দিয়েই আপনাদের নিশ্চয়ই মনে আছে 2024-এ মুসলমান সমাজের কাছে লিফলেট বিলি করিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। যদি মুসলমান সমাজ জেগে না উঠত, তো তাহলে তাদের জীবন যাপন, সম্পত্তির ভাগ, পরিবারের সম্পর্ক, যেটা ইমাম সাহেবদের নির্দেশেই আবর্তিত হয়, ইমাম সাহেবদের নির্দেশেই তারা মুসলমান থাকবেন না, কাফের হয়ে যাবেন, তাদের সম্পত্তি কার কাছে কত থাকবে, সম্পর্ক কেমন হবে, এটা সারিয়া আইনের নিয়ম। সেই ভয়েতে তারা তৃণমূলকে অপছন্দ করলেও ইমাম সাহেবরা যারা উপঢৌকন বা উপহার পেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে, নিজের মুসলমান সমাজ চোর জোচ্চোর খুনি হিসেবে নাম উঠে আসছে, মুসলমান সমাজ ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক, অধ্যাপক, সাংবাদিক হওয়ার থেকে বেশি অন্যদিকে চলে যাচ্ছে জানবার পরেও লিফলেট বিলি করে যে যে তৃণমূল হিন্দুদের মতো তোমারও সর্বনাশ করছে তাকেই ভোট দিতে হবে। উপঢৌকন না হলে কোনো ইমাম সাহেব এটা করতে পারতেন? বরং উল্টো দিকে যে যে ইমাম সাহেবেরা মুসলমান সমাজকে সঠিক পথে চলতে বলেন, জ্ঞানের পথে চলতে বলেন, আলোর পথে চলতে বলেন, এমনকি সারিয়াতে চুরি করলে যেখানে হাত কেটে নেওয়ার কথা বলা আছে, চুরি যেখানে সব থেকে বড় ঘৃণ্য অপরাধ বলা আছে, এটা জানবার পরেও
তৃণমূলের সঙ্গে ওই চুরি করা হাতের সঙ্গে করমর্দন করে তৃণমূলকে বাঁচিয়ে রেখে দিচ্ছেন। নানান শিক্ষিত মুসলমান মানুষ, আমার প্রায় 30-40% বন্ধু মুসলমান, তারা প্রশ্ন করেন, আমি জানি না যারা এটা করছে নিজেদের বিরাট বড় মুসলমান বলছেন, তারা শরিয়াতে লেখা চোরের বিরুদ্ধে থাকাটাকে কি অবজ্ঞা করে ইসলামকে, পবিত্র ইসলামকে কলুষিত করার চেষ্টা করে ফেলছেন না? তো যাই হোক, মুসলমান সমাজের একটা অংশকে নিজের আয়ত্তে নিয়ে চলে আসবার পরে ভুল বুঝিয়ে বা অবৈধ পয়সা হাতে গুঁজে দিয়ে পরিশ্রম ছাড়াই এটা করবার পর তিনি বুঝতে পেরেছেন, আমি কয়েক মাস আগেই সারা পৃথিবী যে পবিত্র মহাকুম্ভে স্নান করতে এসেছিল, শুধু ভারতীয়রা নয়, তা পৃথিবীর কাছে একটা বিরাট বড় উল্লেখযোগ্য ঘটনা হয়ে রয়ে গেছে। আমরা দেখেছি সারা পৃথিবীর বিভিন্ন ধর্মের মানুষ বা বিভিন্ন ধর্মে জন্মানো বিদেশি মানুষেরা, তারা এসে হিন্দু ধর্ম গ্রহণ করেছেন, সনাতনের চরণতলে তারা নিজেদের নিবেদন করেছেন। সেই মহাকুম্ভকে যিনি মৃত্যুকুম্ভ বলে হিন্দু ধর্মের বিরোধী বক্তব্য রেখেছিলেন আমাদের পশ্চিমবঙ্গের আইনসভা মানে বিধানসভা থেকে, তো মমতা বন্দ্যোপাধ্যায়ের হিন্দুত্বের বিরোধী হিসেবে প্রচারকের ভূমিকা নিয়েছিলেন, সেখানে থেমেছেন না। তার কদিন পরেই পবিত্র ঈদের মঞ্চে, যেখানে মহিলারাই উঠতে পারেন না আমাদের মুসলমান ধর্মের নিয়ম নীতি অনুযায়ী, সেখানে একজন অমুসলিম হয়ে এবং মহিলা হয়ে উঠে পড়ে তিনি হিন্দু ধর্মকে গন্দা ধর্ম বলেছিলেন। আমি ভুল বলছি না, বক্তব্যগুলো চালিয়ে দেবেন। তারপর বহুবার তৃণমূলের মিছিল, তৃণমূলের সভা থেকে রামকৃষ্ণ তৃণমূল, মা শারদা তৃণমূল এই কথা বলে আমাদের হিন্দু সন্ন্যাসী বিবেকানন্দকে নিয়েও তারা তৃণমূল বানিয়েছেন, তাদের অসম্মান করেননি। এটা কি হিন্দুত্বের উপকার করা না? হিন্দুত্বকে, হিন্দু সন্ন্যাসীদের ছোট করা, হিন্দু ধর্মকে আঘাত করা নয়? মহামৈত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ঘটা করে কদিন পরেই দেখবেন কালী পুজো হচ্ছে। সেই মা কালীকে নিয়ে বলেছিলেন মদ ও মাংসের দেবী। মমতা বন্দ্যোপাধ্যায় তার বাড়ির যে মা কালীর পুজো করেন তার বিরুদ্ধে, সনাতনের বিরুদ্ধে, তার দলেরই যে সাংসদ মহামৈত্র এই কথাটা বললেন, তাকে একটাও কথা বলেছেন না। অর্থাৎ তিনি হিন্দু ধর্মের অপমান, মা কালীর অপমানটাকেই কার্যত সিলমোহর দিলেন। তারপর কদিন আগেই মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রায় মা কালীর জায়গায় নামিয়েছেন বা টেনে নিয়ে এসেছেন। এমনকি এই ঋতব্রত কদিন আগে বলেছিল তৃণমূলের রাজ্যসভার সাংসদ, হয়তো প্রমোশনের লোভে, আবার হিন্দুত্ব, আমাদের হিন্দু ধর্ম সবকটার বিরুদ্ধে গিয়ে বলেছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় নাকি শ্রী চৈতন্য দেবের বর্তমান রূপ। তাদেরকে হিন্দু ধর্মের ভগবানের সঙ্গে তুলনা করে আমাদের হিন্দু ধর্মকে ছোট করছেন যিনি, তাকে তিনি যতই মন্দির বানান, জগন্নাথ দেবের তো দুটো ধাম হতে পারে না, মন্দির বানাতে পারেন, তিনি ধাম বলেছিলেন। তিনি আমাদের পরিষ্কার পুরাণ, বেদ, বেদান্ত, ধর্মগ্রন্থ, গীতা, উপনিষদ সবার উপরে হতে পারেন না। তিনি যে চরম হিন্দু শব্দটার বিরোধী তা তিনি বারবার প্রমাণ দিয়েছেন, যখন ওয়াকফ আন্দোলনের নামে তার প্রিয় সিদ্দিকুল্লাহ চৌধুরীর গ্যাং তৃণমূলের কাউন্সিলর মেহবুব আলমের নির্দেশনায় মুর্শিদাবাদে যখন হিন্দুদের ওপর লুটপাট, ধর্ষণ, অত্যাচার এবং খুন চলছিল, তখন তিনি একটাও কথা বলেননি। তাদের কাছে অনুদান পৌঁছে দেওয়ার টাকা নেই ক্ষতিগ্রস্তদের কাছে, হাইকোর্ট থেকে ধমকে শুনতে হয়েছিল। তিনি হিন্দু ধর্মের পক্ষের মানুষ হলে কথা করতে পারতেন? তো যার হাতে হিন্দুদেরই ঘুর পথে রক্ত লেগে রয়েছে, হিন্দুরা খুন হচ্ছে, ধর্ষিতা হচ্ছেন, লুট হচ্ছে, হরগোবিন্দ দাস, চন্দন দাসকে ফালাফালা করে সিদ্দিকুল্লাহ চৌধুরীর ওয়াকফের টিমেরা কাটছে, মারছে, তখন তিনি চুপ। হিন্দুরা আর্ত চিৎকার জানিয়ে ফোন করেছে পুলিশকে, পুলিশ যেন অপেক্ষা করছে আগে কটা মরুক, তারপর আমি যাব, না গেলে আমার মন্ত্রী, পুলিশ মন্ত্রী আমার চাকরি খেয়ে নেবে। তাই বোধহয় পুলিশের গাড়ি যখন জ্বালিয়ে দেওয়া হলো,
বিডিও অফিস ভাঙচুর করা হলো, সরকারি বাস জ্বালানো হলো, মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশদের নির্দেশ দেননি যে কাঁদানে গ্যাস ছোড়ো, লাঠি চালাও, বা যারা এই মানুষ মারছে, সরকারি সম্পত্তি নষ্ট করছে, তাদের আইনের করতলে নিয়ে এসো, তাদের গ্রেপ্তার করো, বলেননি। তা তিনি বারবার প্রমাণ করেছেন হিন্দু ধর্ম সম্পর্কে, হিন্দু ধর্মকে ছোট করে নানান কথা বলে তিনি কি। তা তিনি মন্দির যেখানেই করুন, সেখানে ইট গাঁথাও হবে, সেখানে হয়তো পাথরের মূর্তিও আসবে, কিন্তু ভক্তি বা শ্রদ্ধা এবং সত্য যদি না থাকে, সেই মূর্তি জাগ্রত হবে না, তাতে ভগবানও আসবেন না। আর যে উত্তরবঙ্গকে বারবার বঞ্চিত করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, সংখ্যালঘু উন্নয়ন বলে মাদ্রাসা 600টা খোলা হবে, তার জন্য টাকা, সংখ্যালঘু উন্নয়নে যা টাকা তার 1/3 টাকাও উত্তরবঙ্গের মানুষকে তিনি মানুষ মনে করেন না বলে উত্তরবঙ্গ উন্নয়নে খরচ করার জন্য বাজেট দেননি। আমার বানানো কথা নয়। আমার দেশের সব থেকে গুণগত মানের শ্রেষ্ঠ চিকিৎসা ব্যবস্থা, তার মধ্যে এইমস পড়ে, কেন্দ্র সরকারি, সারা পৃথিবীতে তার চিকিৎসা বিখ্যাত। উত্তরবঙ্গের মানুষের যন্ত্রণা কাটাবার জন্য রাজ্য সরকার যেখানে ভালো হসপিটাল বানায় না, তারা উত্তর কন্যা বলে একটা প্রশাসনিক বিল্ডিং করেছিলেন, বলেছিলেন এখান থেকেই উত্তরবঙ্গ চলবে ঘোড়ার ডিম, একটা সরকারি অফিসার লম্প জ্বালিয়ে বসে থাকে, অর্থাৎ পুরোটাই ভাঁওতা। সেখানে তারা এইমস হতে দেননি। উত্তরবঙ্গের মানুষ না অন্যান্য ক্ষেত্রে বাজেট বরাদ্দ পায়, টাকা দেবে কেন্দ্র সরকার, চাওয়া হচ্ছে জমি রাজ্য সরকারের কাছ থেকে উত্তরবঙ্গের মানুষের জন্য, সেই জমি দেননি মমতা বন্দ্যোপাধ্যায়। তো তাই উত্তরবঙ্গের উপরে তার যে ভালোবাসা নেই, তিনি শুধু দার্জিলিং এর চা বাগানে ছবি তুলতে চান, দার্জিলিং এর পাহাড়ে মকাই বাড়ির চা খেয়ে শরীরকে একটু শীতলতা দিতে যান, এছাড়া আর কোনো কাজ নেই, বেড়ু বেড়ু করতে যাওয়া বলে এটাকে। তো তাই উত্তরবঙ্গে মহাকাল কেন যে মন্দিরই করুক না কেন, কিছু মানে পাল্টাবে না উত্তরবঙ্গে, তার অনেক আগেই চিনে ফেলেছে। আর সব থেকে বড় কথা, উত্তরবঙ্গে অন্যান্যদের সঙ্গে জনজাতি উপজাতির মানুষ একটা বড় সংখ্যায় থাকেন। উত্তরবঙ্গে বন্যা বিধ্বস্ত অবস্থায় যখন মুখ্যমন্ত্রী কার্নিভালে নাচছেন 26টা মৃত্যুর খবর জেনেও, তখন ভারতীয় জনতা পার্টির রাজু বিস্তা, মনোজ টিগ্গা এমপিরা নেমে গেছেন বাকি এমএলএদের সঙ্গে মানুষের উদ্ধার কাজে। পরের দিন যখন আমাদের প্রান্তিক আদিবাসী জনজাতি সমাজের এমপি খগেন মুর্মু পৌঁছলেন এমএলএ শঙ্কর ঘোষের সঙ্গে, তখন তৃণমূলের লুম্পেনরা, ক্রিমিনালরা কার্যত পুলিশ পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, থেঁতলে মেরে দেওয়ার চেষ্টা করা হচ্ছে খগেন মুর্মুকে এবং শঙ্কর ঘোষকে। তাদের কাজ কি ছিল? ঝান্ডা নিয়ে গেছিলেন? কোনো প্রচার করতে গেছিলেন? না, তাদের কাজ ছিল ত্রাণের কাজগুলো কেমন করে করা যায়, কারণ সমতলের মতো সুবিধাজনক জায়গা না, সব জায়গায় গাড়ি বা জলযান পৌঁছতেও পারবে না। তাদের অপরাধ ছিল মানুষের পাশে দাঁড়ানো, তাই ত্রাণ লুট করা। তৃণমূল, মমতা বন্দ্যোপাধ্যায় সেদিন পৌঁছবে, মিডিয়ায় শুধু তার খবর থাকবে, আর বিজেপি কে কেন আর্ত মানুষের পাশে দাঁড়াবে? আর্ত মানুষের চাল ডাল ত্রিপল আমফানে, আইলাতে, ঝড় বৃষ্টি বন্যায় যা দুর্গত মানুষের কাছে না গিয়ে তৃণমূলের যে পার্টি অফিসার নেতাদের কাছে যাবে, এটাই যে তাদের চুরি করা কাজ। এই সবকটা মিলিয়ে পিটিয়ে মেরে দিয়েছে। আর মুখ্যমন্ত্রী অযোধ্যারে রক্ত যখন খগেন মুর্মু বেরোচ্ছে, মিথ্যে কথা বলছেন যে কানের ধারে একটু চোটার ডায়াবেটিস। উত্তরবঙ্গের মানুষ দেখেছেন, বড় অংশের জনজাতির মানুষেরা থাকেন, তারা দেখেছেন তাদের একজন জনজাতির প্রতিনিধি, যিনি একজন সাংসদ, তাকে মেরে ফিনকি দিয়ে ফোয়ারার মতো রক্ত বার করে দিল তৃণমূল। এবং পুরোটাই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে হয়, তিনিই বলেন, তার দলে কি না হয় তিনি সব খবর রাখেন। ঠিক তার প্রতি উত্তরবঙ্গের মানুষের বা পশ্চিমবঙ্গের মানুষের কোনো বিশ্বাস বলে শব্দটা আর নেই। তো তাই উত্তরবঙ্গে তিনি যাই করুন, উত্তরবঙ্গে কেন, বঙ্গের যেখানে সব জায়গাতে একই হাল করে রেখে দিয়েছেন। যতই তিনি মন্দির করুন, এটা রাজনীতি, হিন্দু একটু ভোট যাতে কেটে না যায়, কারণ হিন্দুরা বা অন্যান্যরা কোনো ভোটই প্রায় তাদের দেন না। এবং বিজেপির সঙ্গে তাদের ভোটের পার্সেন্টেজ মাত্র 5% মতো। যদি হেরে গোহারা না হারেন,
তাই একটু অভিনয় করতে সেজেছেন হিন্দু হিন্দু সেজে। দেখুন, যিনি পিতৃপক্ষে হিজাবের মতো পোশাক মাথায় পরে আঁচল থাকা সত্ত্বেও আর একটা কাপড় বার করে যাকে মাথায় পড়তে হয় এক্স্যাক্টলি হিজাবের মতো করে, যে তোমার প্রচুর মুসলমান বন্ধু, যেন ওনার রোজ পরা অভ্যেস আছে সেইভাবে মাথায় টানলেন, ঠিক এইভাবে আপনারা নিশ্চয়ই দেখেছেন। তো তার এই ধরনের ভূমিতা মানুষ জানে, বাকি মানুষ নির্ণয় করবেন। তবে মানুষ এবার সজাগ হয়ে রয়েছেন, শুধু ভোট দেওয়ার পরিবেশটার প্রতীক্ষায় রয়েছেন, যেটা ক্লিন করবার জন্য কোমর বেঁধে আসরে নেমেছেন কেন্দ্রীয় নির্বাচন কমিশন। এবার তো এও দেখা যাচ্ছে যে তিনি বঙ্গের ভৌগোলিক মানচিত্র পরিবর্তন করে দিয়ে বলছেন উত্তরবঙ্গে ম্যানগ্রোভ গাছ লাগানোর কথা। দেখুন, নোনা জলের মাকড়সার ঠ্যাঙের মতো যে শিকড়গুলো হয়ে থাকে সেগুলোকে ম্যানগ্রোভ গাছ বলে। তা কোথায় হয় ছোটবেলা থেকে আমরা বইতে সবাই পড়েছি এবং ছবিও দেখেছি। তার পক্ষেই এটা সম্ভব বলা। এবং শুধু তাই নয়, মুখ্যমন্ত্রী যখন এই কথা বলছিলেন, এই ভুল কথাটা, অন্যায় কথাটা, অসভ্য কথাটা, অসত্য কথাটা, তখন তার আমলাকুল ইয়েস ম্যাম বলছিল। ভালো করে ভিডিওটা শুনবেন। কেউ তাকে বলেননি আপনি ভুল বলছেন, কারণ একটা বড় সংখ্যক আমলা ওনার ভুলগুলোকে সমর্থন করে তাদের নিজেদের অন্যান্য বিষয়ে বেশ সমৃদ্ধ করে গড়ে তুলছেন মাইনের বাইরে। একটা বড় সংখ্যক আমলা তৃণমূলের ক্যাডারে পর্যবসিত হয়েছে। ডিএম, এসপি একটা বড় অংশের মানুষের বিরুদ্ধে গিয়ে তারা কার্যত তৃণমূলের লোগো কাঁধে লাগিয়ে ঘোরবার মতো জায়গায় প্রায় পৌঁছেই গেছে। তো যে মুখ্যমন্ত্রী পাহাড়ে ম্যানগ্রোভ লাগাবার কথা বলেন, তিনি তো চেয়ারে, সরকারি চেয়ারে যোগ্য লোকের জায়গায় চোর চিটিংবাজদের বসাবেন, এটাই খুব স্বাভাবিক। দুদিন পর দেখবেন যে থানা চালাচ্ছেন হয়তো যারা নার্সের কাজ করেন, যারা নার্সের কাজ করেন, পুলিশকে হয়তো বলছেন যে আপনি গিয়ে নার্স এবং ডাক্তারদের কাজগুলো করে দিন। কার হাতে আমরা পশ্চিমবঙ্গ তুলে দিয়েছি, পাহাড়ে ম্যানগ্রোভ লাগানোর গল্পতেই পশ্চিমবঙ্গের কাছে স্পষ্ট হয়ে গেছে। অসংখ্য ধন্যবাদ।